ট্রাম্প যেন এক জাদুকর, এক তুড়িতেই থামিয়ে দিল দুই যুদ্ধবাজকে। পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এমন উত্তেজনাময় পরিস্থিতি পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ সংঘাতের ইতিহাস আছে। হামলা পাল্টা হামলার এসব ঘটনা দেশ দুটিকে আরও বিপজ্জনক অবস্থানে ঠেলে দিয়েছে। ইসলামাবাদ ভারতের হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে, আর আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে। সিন্ধু উপত্যকা মানব সভ্যতার অন্যতম প্রাচীন আঁতুড়ঘর আবারও একটা প্রলয়ঙ্কারী দুর্যোগের ঝুঁকিতে। পারমাণবিক যুদ্ধ যদি নাও হয়, যদি একটা প্রচলিত যুদ্ধ এখানে হয়, তাহলে যে অকল্পনীয় ধ্বংসযজ্ঞ ঘটাবে সেটা এ অঞ্চলের কয়েক দশকের উন্নয়নের ধারাকে চুরমার করে দেবে। কোটি কোটি মানুষের দারিদ্র্যের ফাঁদে আটকা পড়বে এবং জলবায়ু ব্যবস্থাপনা নাজুক অবস্থায় চলে যাবে। ভারত পাকিস্তানের সংঘাতে যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়, সেই ইতিহাস সংযত হওয়ার শিক্ষা দেয়। 1999 সালে খুব সীমিত পরিসরে মাত্র কয়েকদিন স্থায়ী কারগিল যুদ্ধে ভারত ও পাকিস্তানের পুঁজিবাজারে ধস নেমেছিল। বাজার পুনরুদ্ধার সম্ভব হলেও বৈরিতা দীর্ঘদিন ধরে চলায় অর্থনৈতিক প্রভাব পড়েছিল মারাত্মক। পরবর্তী অর্থ বছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি 3.1% নেমে এসেছিল। 2019 সালে পুলওয়ামা সংঘাতের সময় আমরা দেখেছি মাত্র এক সপ্তাহের উত্তেজনায় দুই দেশের পুঁজিবাজারে ক্ষতির পরিমাণ $12 বিলিয়ন ছাড়িয়েছিল। ফরেন অ্যাফেয়ার্স ফোরামের ভারত পাকিস্তানের পূর্ণ মাত্রার যুদ্ধে অর্থনৈতিক প্রভাব শীর্ষক প্রতিবেদন জানাচ্ছে, ভারতকে সামরিক অভিযানের জন্য প্রতিদিন $670 মিলিয়ন ব্যয় করতে হবে। সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $17.8 বিলিয়ন। 4 সপ্তাহের একটা যুদ্ধে ভারতকে যে ব্যয় করতে হবে সেটা দেশটির জিডিপির 20% সমান। পাকিস্তানের অবস্থা আরও নাজুক। দেশটি এরই মধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটে ভুগছে। IMF এর ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। একটা যুদ্ধ বাঁধলে অতি উচ্চ মূল্যস্ফীতি ও অত্যাবশ্যক পণ্যের ঘাটতিতে ভুগতে হবে পাকিস্তানকে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই এই সরকারের সঙ্গে ভারত সরকারের টানাপোড়েন চলছে। তবে 1.5 দশকের বেশি সময় পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছে বাংলাদেশ। এমন পরিস্থিতি বিবেচনায় সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে স্পর্শকাতর অবস্থায় বলে উল্লেখ করছেন। তারা বলছেন, এখন দুই দেশের সংঘাতে বাংলাদেশ যদি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবার ভারতের দিকে ঝুঁকলেও সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে, কারণ এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ আবেগে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারত না পাকিস্তান, কে আগুন নিয়ে খেলছে। এই বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং সিটিজেন হিসেবে আছেন পররাষ্ট্র বিশেষজ্ঞ প্রণয় শর্মা। দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর ইমতিয়াজ স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, যে ভারত পাকিস্তান যুদ্ধের এই যুদ্ধটা কি আসলে লেগে থাকবে, নাকি বন্ধ হয়ে যাবে, নাকি ভয়াবহ রূপ নিবে? ধন্যবাদ। আপাতত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে না যে বড় যুদ্ধ যাওয়ার যে বিষয় সেটা এখন পর্যন্ত মনে হচ্ছে না। এই কারণে যে এই টার্গেটগুলো যতক্ষণ না সামরিক টার্গেট, একেবারে যেটাকে বরাবরই সামরিক টার্গেট বলা হয়, সেটাকে যতক্ষণ নির্দিষ্টভাবে অ্যাটাক যতক্ষণ না করছে ততক্ষণ আমার মনে হয় না যে এটা বাড়বে। যদি ভুলবশত মাঝে মাঝে হতে পারে কোনো মিলিটারি টার্গেট যদি একেবারে ওই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, একটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে। আপাতত ড্রোনের পর্যন্ত গেছে আমরা দেখলাম, এবং পাল্টাপাল্টি দুজনেই বলছে দুজনের ড্রোন কি বলা হয় তারা ধরতে পেরেছে এবং নষ্ট করতে পেরেছে।
তো আপাতত আমার মনে হয় না যে বড় যুদ্ধ যাচ্ছে। আর একটা জিনিস হলো যে পুরো জনগণের যেই আহ, প্রস্তুতি, সেই প্রস্তুতিটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বর্ডার এলাকায় কোনো সন্দেহ নেই, বেশ কিছু ঘটনা ঘটার ফলে হয়তো সেখানে এক ধরনের প্রস্তুতি কিছুটা থাকতেও পারে, কিন্তু বড় বড় ডক্টর শহরে ইমতিয়াজ আহমেদ, আপনি একটু যদি একটু বলতেন যে ভারতের মনোভাব, মানে ভারতের মনোভাব দুইটা দিক যদি বলি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করতেন, যে ভারত কি এরকম মনোভাব করলো যে ভারত পাকিস্তানে আক্রমণ করবে এবং পাকিস্তান তার পাল্টা আক্রমণটা ভারতের মতো করে করবে না, এটা কি ভারতের মানে অনুমান? এটা আপনি মনে করেন কি না? আরেকটি বিষয় যে ভারত যদি মানে ভারত কেন, যে কোনো দেশ যদি আগে আক্রমণ করে সেই বিষয়ে আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক লতে এর কোনো ডিফিসিয়েন্সি বা এর কোনো ডিমেরিট পয়েন্টস থাকে কি না? হ্যাঁ, একটা প্রথম প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আহ, অনেকেই মনে করে যেটা স্নায়ুযুদ্ধের সময় একটা স্ট্র্যাটেজি ছিল আমেরিকার, এবং সেটা আমেরিকা সাকসেসফুল হয়েছে। সেটা হলো সোভিয়েত ইউনিয়নের ইকোনমিটাকে ড্রেন আউট করা একেবারে রীতিমতো। সোভিয়েত ইউনিয়ন যেহেতু পাল্লা দিয়ে আর্মস রেসে নেমেছিল আহ, যুক্তরাষ্ট্রের সাথে, তাতে তার অর্থনীতি সোভিয়েত ইউনিয়নের সেটাই ভেঙে পড়েছে। এখন একই ধরনের সেই স্নায়ুযুদ্ধের স্ট্র্যাটেজি এখানে আছে কিনা সেটা আরও হয়তো কয়েক বছর গেলে হয়তো পরিষ্কার হবে। কারণ পাকিস্তানের অর্থনীতি তুলনামূলকভাবে অত ভালো অবস্থায় নেই। এখন এটাকে ড্রেন আউট করা কিনা, কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে, সেটা ভারত যতখানি টানতে পারবে সেটা পাকিস্তান পারবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে যে হ্যাঁ এরকম একটা এই ছোটখাটো ইস্যুর মধ্যে রাখলে যে পরিমাণে কি বলা হয় খরচ তাকে দিতে হবে, সেটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে, সেটা পাকিস্তানের জন্য পোষাবে কিনা সেটা একটা ব্যাপার। পাশাপাশি ভারতের জন্য তো এটা আমরা যে প্রতিবেদন উল্লেখ করছিলাম যে যার অনেক বেশি থাকে তার ক্ষতিটাও বেশি হয়, সেটাও একটা ভাববার ব্যাপার। আমি একটু ঘুরে আসতে চাই আমাদের অন্য অতিথি পররাষ্ট্র বিশেষজ্ঞ প্রণয় শর্মা, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু বলবেন। পাশাপাশি আমি একদম প্রশ্ন রাখতে চাই যে এই যুদ্ধটা আসলে কোনো একটা পর্যায়ে কিভাবে মানে শেষ হবে বা থামবে কিনা, মানে এই আমি রেখেছিলাম একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আমি কলকাতা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম, আমি সম্প্রতি কলকাতায় শিফট করেছি, সেখানে এখন কলকাতাতেই আছি আর আপনাদের সঙ্গে কথা বলছি কলকাতা থেকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি একটা জিনিস আপনাদের যেটা অ্যানালিসিস প্রথমেই আমি শুনছিলাম, দেখুন পরিষ্কার ভাবে বলতে গেলে আমার মনে হচ্ছে আপনারা একটা বই থেকে পড়ছেন, যে বইয়ের বেশ কয়েকটা অধ্যায় ইচ্ছে করে ছিঁড়ে ফেলা হয়েছে, সেই আপনারা মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু করছেন পুরো কথাটা। যে এখানে 22 তারিখ, 22শে এপ্রিলের কথাই বলছি, যে একটা বড় দুর্ঘটনা, যেটা যেই ধরনের একটা টেররিস্ট অ্যাটাক হয়েছিল সেখানটায় টুরিস্টদের উপর পেহেলগামে, তার কোনো উল্লেখ নেই। ভারতের এই পুরো রেসপন্সটা, যেটা যুদ্ধ হবে কি হবে না সেটাতে আসছে আমি কথা, কিন্তু ভারতের পুরো রেসপন্সটাই হচ্ছে তার সেখানটায়। যদি সেটা উল্লেখ না করেন সেটা খুব একপেশি মনে হয় আমার সেখানটায়। আর আপনারা একটা নিউট্রাল দেশ, সেখানটায় আপনারা যুদ্ধের সঙ্গে কোনো, আপনাদের পাকিস্তানের উপর বেশি টান হতে পারে, ভারতের উপর টান হতে পারে, কিন্তু যখন এই ধরনের কথাবার্তাগুলো তুলবেন আপনারা তো নিউট্রাল দেশ, আপনাদের একটা বিশ্লেষণ যেটা করা উচিত বা যেই তথ্যগুলো রাখবেন তার মধ্যে আশা করা যায় অন্তত সেখানটায় আপনারা ফেয়ার হবেন। এক্ষেত্রে আমি সেটা কিন্তু দেখতে পেলাম, কারণ কোনো উল্লেখ নেই যে তো একদিন সকালে ভারত উঠে না, কিন্তু প্রণয় শর্মা আমাদের যে নিউট্রাল অবস্থায় সেই অবস্থাকালে একটু যদি বলে নেই যে বন্ধুর ক্ষেত্রে কিন্তু একটা সংজ্ঞা আছে যে বন্ধুর ভালো সময়টা খুব ভালো লাগে, আবার খুব ভালো সময় অনেক সময় বন্ধু হিসেবে খারাপও লাগে নিজেরা না এগোতে পারলে। তো এটা নিয়ে আপনি কোনো দ্বিধায় থাকেন না? আমরা সত্যিকার অর্থে প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের সমর্থন অবশ্যই থাকবে যে ভারতের ক্ষয়ক্ষতি কম হোক। আবার পাকিস্তান, আমরা একসাথে আমরা পাকিস্তান এই অঞ্চলটা সাবকন্টিনেন্টের মধ্যে ছিলাম, এটা একটা বিরাট ব্যাপার, আমরা নিউট্রাল অবস্থায় আছি। সেটার কথা বলছি না, সেটার কথা আমি বলি। আমি যেটা বলছি, যে ঘটনার বিশ্লেষণ আপনি দিচ্ছেন সেই বিশ্লেষণটা একটু ঠিক করে দেওয়া উচিত, যে ভারত একদিন ঘুম থেকে উঠে হঠাৎ মনে করলো যে আজকে পাকিস্তানকে আমি আক্রমণ করবো, সেরকম তো নয় ঘটনাটা। ঘটনাটার একটা পরিপ্রেক্ষিতে হচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিত যদি আপনারা সেটার উপর গ্লস ওভার করেন, সেটা যদি কোনো ধরনের উল্লেখ না করেন, সেখানটা আমার মনে হয় যে একটা একপেশি হয়ে যাচ্ছে সেটা।
এটা আমরা অনেকবার প্রচার করেছি, সেই ঘটনা যে পেহেলগামে যে আক্রমণ, সেই আক্রমণ আমরা প্রচার করেছি, কনসিকুয়েন্স এটা। যুদ্ধের কথা বলতে হবে, এখানে যুদ্ধ যদি হবে কি হবে না, ভারতের তো এটা রেসপন্স, ভারত নিজে থেকে করছে না। যদি পাকিস্তান, দেখুন এটা একদম পরিষ্কার, 22শে এপ্রিল যেটা হয়েছে তার গতকাল আমরা তার রেসপন্স দেখেছি ভারতের দিক থেকে। পাকিস্তান আজকে মনে করেছে যে তার পাল্টা একটা জবাব দেওয়ার, সেই জবাব দিয়েছে, ভারত তার পাল্টা জবাব দিয়েছে। এটা পুরোপুরি পাকিস্তানের উপর। পাকিস্তান যদি চেষ্টা করে, পাকিস্তান যদি মনে করে যে তার কাছে সেরকম ক্ষমতা আছে, আরো বাড়িয়ে নিয়ে যাবে, তার সেটা করুক, ভারত সেই অনুযায়ী জবাব দেবে। ভারত তো নিজের পজিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে যে আমরা চাই নন এসকেলেটরি যাতে এটা হয়, আমাদের খুব মেজার টার্গেট আমরা দেখে করছি কোনখানটায়। এখন অব্দি নন মিলিটারি টার্গেট যেটা ছিল, যেটা ইমতিয়াজ একটু আগে বললেন তিনি। কিন্তু এই ধরনের ঘটনা যদি পাকিস্তান পুরোপুরি চায় যে না, এখন আমাদের এমন প্রয়োজন সেখানে যে কোনো চাপের উপর, তাদের অ্যানালিসিসের উপর, যে আরো ছড়ানো দরকার আরো অনেক দিন ধরে, তাহলে সেই অনুযায়ী রেসপন্স হবে। কিন্তু দীর্ঘমেয়াদী একখানে বিরাট ভাবে একটা অনেকদিন লম্বা চলুক, সেটা কেউই চায় না, সেটা কোনো দেশের জন্যই আমার মনে হয় না সেটা ভালো বলে। এটা এখন অব্দি যা হয়েছে, পাকিস্তানের নিজের অ্যানালিসিস করা উচিত এই অবধি, যে আরো চালিয়ে নিয়ে দিয়ে যাবে কিনা, এবং সেটা ভারত সেই অনুযায়ী পরিষ্কার করে দিয়েছে যে যদি আমাদের উপর হামলা হয় আবার, তাহলে আমরা তার জবাব দেব, এবং জবাব খুব ভয়ঙ্করই হবে সেটা। সুতরাং সেই হিসেবে শর্মা, আমরা যে ভারতের যে রাজনীতিক যে সিদ্ধান্ত, আমরা আসলে আপনার প্রতিক্রিয়াটা চাচ্ছি ভারতের সাধারণ সিটিজেন হিসেবেও, আপনার অনুভূতির জায়গাটাও, মানে সেটা যদি এমন হয় যে ধরুন, আমি অনুভূতির কথাই বলছি। আমি ভারতের যেহেতু আমিও নাগরিক, এই টেররিস্ট সামলে তো আমারও কোনো বন্ধু বান্ধব মারা যায়, এটা আর আজকে তো প্রথম হচ্ছে না, এটা দীর্ঘদিন ধরে চলছে। তো শুধু নাগরিক হিসেবে আমার রিয়াকশন পাচ্ছেন আপনি, কিন্তু আমি সরকারি বয়ান দিচ্ছি না আপনাকে, আমি খালি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি সরকার কি বলেছে, যে আমরা এটা বাড়াতে চাই এখানটায়, আমরা সেখানটায় রেসপন্স করছি। এবং আপনি যে কথাটা বলেননি আমি সেটার কথা বললাম, যে আপনার যদি পুরো গল্পটা বলার কথা হয়, তাহলে শুরু করতে হবে কিন্তু এই নৃশংস যেই পর্যটকদের উপর যে ধরনের অ্যাটাকটা হয়েছিল পাকিস্তানের পেহেলগামের, তার থেকে তার সেইখানটা একটা ভীষণ রকমের লোকজনের মধ্যে, এখানে যদি দেখেন তখন ভয় আমি বলবো না, কিন্তু একটা বিরাট রকম অ্যাঙ্গার, সিজিং উইথ অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, যে এটা কি এই ধরনের পর পর যখন হয়, মাঝে মাঝেই সেটা পাকিস্তান এই ধরনের অ্যাটাক করে যায়। এই ধরনের গল্প বা এই বিষয়টা আমরা তো অনেকভাবে পাবো। আমরা মানে আপনার প্রতিক্রিয়াটা যাচ্ছিলাম যে আপনাদের সিটিজেনদের মধ্যে এই বিষয়ে পারসেপশনটা কি, মানে আপনারা এই বিষয়ে মনে করছেন যে যেটা হয় হবে, আমাদের এটা প্রতিকার দরকার নাকি? এখন বেশিরভাগ ভারতে যদি কথা বলেন, বেশিরভাগ মানুষ যেটা চায় এবং যে সমর্থন, পুরোপুরি যে সরকারের যে অ্যাকশন তার সমর্থন, তার পিছনে দাঁড়িয়ে আছে সেখানটায়। সেখানে খুব বেশি এখন অব্দি কোনো ধরনের যে অপোজিশনের কথা বলছেন, অন্য ধরনের কথা বলছেন সেখানে, সেইটা নেই। আপনার কাছে যদি একদম সোজা সাপটা জানতে চাই প্রণয় শর্মা, ভারতের কি যুদ্ধ এড়ানোর বা এই যে আক্রমণ এড়ানোর কোনো সুযোগ ছিল? কোনটা বলছেন? কোন আক্রমণ? ভারত যে আক্রমণ করেছে সেটা এড়িয়ে অন্য কিছু করার কোনো সুযোগ ছিল কিনা, মানে আপনি আপনার জায়গা থেকে যদি বলেন যে অন্য কিছু করতে পারতো, এছাড়া আরেকটা পথ ছিল? যদি আমাকে আক্রমণ করে আমি সেখানে আক্রমণ নিশ্চয়ই করব সেখানে। ওকে, মানে সেই ঘটনা জবাবটা এরকম আক্রমণের মধ্য দিয়ে জবাব দেওয়া হচ্ছে। একটু ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি শুনছিলেন প্রণয় শর্মা বলছিলেন যে ধরনের ওখানে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সেটাই আসলে রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া সব মিলিয়েই প্রণয় শর্মা তুলে ধরছিলেন। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার ব্যাখ্যাটা কি? ভারত যে হামলার শিকার হয়েছিল পেহেলগামে, সেই হামলাটা সন্ত্রাসী হামলা ছিল এবং সেটা পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসীদেরই ভারত মনে করে, এবং পাকিস্তান বলেছিল যে সেটা আসলে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তারা আমাদেরকে দোষারোপ করছে, মানে এই মধ্য দিয়ে তো আগালো। তো সেই আগানোর মধ্য দিয়ে আমরা দেখলাম ভারত আক্রমণ করলো। তো এটা এরিয়া অন্য কিছু করা যেত কিনা, বা এটাই সঠিক সিদ্ধান্ত ছিল ভারতের, মানে এর বাইরে ছিল না আর কি? এখানে দুটো জিনিস মোটামুটি পরিষ্কার হয়েছে দুটো দেশের। একটা হলো কাশ্মীরের যেই 370 আর্টিকেল রিভোক করার পরে উন্নয়নের কাঠামোর মাধ্যমে
এমনকি ট্যুরিজম বাড়িয়ে কাশ্মীরের কনসেন্ট তৈরি করা পুরোপুরিভাবে, সেটা মনে হয় এবার একটা বড় ধাক্কা খেলো। এর মধ্যে পাকিস্তান থাকতে পারে, কোনো সন্দেহ নেই, থাকবেই, মোরাল সাপোর্ট আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একেবারে মূলে কাশ্মীরিরা ছিল না এটা তারা হতে পারে না, কাশ্মীরিরা ডেফিনেটলি এর মধ্যে ছিল। তো তাতে বোঝা যাচ্ছে যে যে অ্যাপ্রোচটা নিয়েছিল বিশেষ করে বিজেপি সরকার, যে আমরা যদি কাশ্মীরকে উন্নয়নের মধ্যে রাখি এবং স্পেশাল স্ট্যাটাসটাকে যদি সরিয়ে দেওয়া হয় ইত্যাদি, তাহলে বড় আকারেই কনসার্ন তৈরি হচ্ছে, এবং সেই ধরনের ধারণাও বলা বলিও শুরু হয়েছিল যে কাশ্মীর যথেষ্ট পিসফুল। কিন্তু একইভাবে আমরা জানি যে বড় আকারেই কিন্তু ওখানে একটা সামরিকীকরণ আছে, মানে যেই সংখ্যা যদি ধরা হয় পার ক্যাপিটা, যেই সংখ্যা কাশ্মীরে অনেক অনেক বেশি, এবং তারপরেও দেখা গেল যে না, একটা বড় সন্ত্রাসী হামলা হলো। ছোটখাটো হামলা কিন্তু হয়েছে, একেবারেই যে হয়নি তা কিন্তু না, কিন্তু এত বড় আকারে হয়তো অনেক বছর পরই হলো। একটা হিসাবে দেখা যাচ্ছে 10 বছরে 2000-এর উপরে মনে হয় মানুষ মারা গেছে এই সন্ত্রাসী হামলায়। তো অন্য কথায় এই জিনিসটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে যে একেবারে উন্নয়ন ওটা করলেই কাশ্মীরি পুরো কনসেন্ট পাওয়া যাবে সবার, এটা হবে না। কিছু এলিমেন্টস থাকবে যেটা মানবে না এটাকে, এবং তারা একটা সন্ত্রাসী হামলা করবে। এটা মোটামুটি আমি মনে করি যে পরিষ্কার। এখন ভারতের জনগণ, ভারতের রাজনীতিবিদ, তারা নতুনভাবে চিন্তা করতে বাধ্য হবে যে তাহলে কোন পদক্ষেপ হলে কাশ্মীরে কনসেন্টটা বাড়বে। এটা হলো একটা বিষয় আমার মনে হয় তৈরি হয়েছে। পাকিস্তানের দিক থেকে আমার মনে হয় আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হলো সন্ত্রাসকে মোরাল সাপোর্ট। জানি না কতখানি লজিস্টিক, যদিও ভারত বলছে যে তাদের এভিডেন্স আছে, এটা ডিরেক্টলি তারা ইনভলভ ছিল না ইনডাইরেক্টলি ছিল, সেই প্রশ্নে আমি যেতে চাচ্ছি না, কিন্তু একটা সাপোর্ট ছিল, এতে কোনো সন্দেহ নেই। সেই সাপোর্টে এবং সন্ত্রাসী সাপোর্টের কাশ্মীরের যে সমস্যা, সেটা সমাধান যে হবে না সেটাও মোটামুটি পরিষ্কার হলো, কারণ সেটা ভারত রিয়্যাক্ট করবে। এবং আমি মনে করি মিস্টার শর্মা যেটা বলতে চেষ্টা করেছিলেন, বড় আকারেই ভারতের জনগণ কিন্তু বর্তমানে ভারতের সরকারের সাথে আছে, সেটাও তাহলে স্পষ্ট করে দেয় যে না, এই ধরনের পলিসি যেটা পাকিস্তান নিয়েছে কিনা জানি না, বাট যদি ধরে নিই আমরা নিয়েছে যে হ্যাঁ, সন্ত্রাসীর ব্যাপারে তারা একটু ফ্লেক্সিবল থাকবে এবং সাপোর্টও দিয়ে যাবে ইত্যাদি, সেই তার মাধ্যমে, অন্য কথা টেররিজমের মাধ্যমে কাশ্মীরের যেই কনসেন্ট তৈরি করা, সেটা মনে হয় এবার ভালো করে বোঝা গেল যে এটা সম্ভব না, কারণ ভারত এটা রিয়্যাক্ট করবে এবং বড় আকারে রিয়্যাক্ট করবে। যেখানে ওই যেটা বললাম, স্নায়ুযুদ্ধের যে স্ট্র্যাটেজি যদি খাটাতে চায়, সেটা ভারত আমি মনে করি বেশ কয়েক বছর চোখ বন্ধ করে পারবে, তার অর্থনীতির যেহেতু রিলেটিভলি পাকিস্তানের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। এখন দেখা দরকার যে এই ঘটনার কি পাকিস্তানের জনগণ নতুনভাবে চিন্তা করবে কিনা, যে আউট অফ বক্স, যে তাহলে আমি সমাধান কিভাবে করব। কারণ আসলে একটা সমাধান তো করতেই হবে কাশ্মীরকে। এটা যদি বলা হয় যে সমাধান হয়ে গেছে, সেটা হয়নি, সেটা বোঝা যাচ্ছে। সেই জায়গায় পৌঁছাবার বলে আমি গবেষক হিসেবে তাই মনে হলো যে এটা আমার মনে হয় একটা ভালো এক্সাম্পল হয়তো হবে ভবিষ্যতে এই পরিস্থিতিতে নতুন কোনো চিন্তা আসে কিনা। সেই এখন তাড়াতাড়ি আসবে না, কারণ প্রচণ্ডভাবে পোলারাইজড পজিশনে আছে, এবং যেটা গান্ধীর সেই বিখ্যাত কথা, আই ফর আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, সেই আই ফর আই এর অবস্থা এখন চলে এসেছে। এখন কথা হচ্ছে কোনো এক সময় তো কি বলা হয়, একটু চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে তাহলে আমি সমাধানটা কিভাবে করব। তো সেই জায়গায় আমি মনে করি যে হয়তো দুই দেশই চেষ্টা করবে নতুনভাবে চিন্তা করা এবং নতুন জায়গায় নিয়ে যাওয়া। অবশ্যই তাই। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা পররাষ্ট্র বিশেষজ্ঞ কলকাতা থেকে যিনি যুক্ত আছেন, প্রণয় শর্মাদা, আপনার ফ্লোর ইজ ওপেন। আপনি একটু বলুন, মানে ডক্টর ইমতিয়াজ তো বেশ কিছু প্রসঙ্গ টেনে বলেছেন, আপনার প্রতিক্রিয়াটা আসলে এই প্রসঙ্গ নিয়ে কি থাকবে? না দেখুন, যেটা বলছি আমি একমত যে এখন যেই ধরনের আবহাওয়া রয়েছে বা লোকের মনে যেই ধরনের সেন্টিমেন্ট, সেখানে প্রচন্ড রাগের মধ্যে রয়েছে। সেটা হয়তো এটা ধীরে ধীরে ঠান্ডা হবে, সেটা
অনেকটাই ডিপেন্ড করবে যে পাকিস্তান, যেটা বারবার আমি বলছি, পাকিস্তান যদি এটা চালিয়ে যেতে চায়, তারা যদি করে, তাহলে ভারত রেসপন্ড করবেই। এটাতে কোনো মানে কারোর দ্বিমত থাকা, মানে কোনো ধরনের দ্বিমত সংশয় থাকা উচিত না এ ব্যাপারে। তো সেইখানটায় পরবর্তীকালে আলোচনা কিভাবে হবে নেগোসিয়েশনের মাধ্যমে, হয়তো হতেই পারে সেটা। কারণ যত ধরনের বিবাদী, হয়তো আলটিমেটলি তো সেটা নেগোসিয়েশনের মাধ্যমেই তার সমাধান খোঁজা হয়। কিন্তু সেই পজিশনে পাকিস্তান কতদিন আসতে পারবে, যেখানটায় তাদের মানসিকতাও পাল্টাবে কিনা। এতদিন যে এই ধরনের তারা পলিসি তারা পার্সু করে এসছেন, এবং প্রত্যেকবারই ঘটনা ঘটার পর তাদেরকে প্রচুর এভিডেন্স দেওয়ার পরেও আন্তর্জাতিক মহল থেকেও যদি বলেন আপনি, প্রত্যেকবারই তারা ডিনাই করেছে, না এটা তো আমরা না, এটা তো লোকাল জায়গায় হচ্ছে। এই জিনিসটা যদি চলতে থাকে, আমার মনে হয় না যে সমাধান বসতে পারে হয়তো মিটিং এ, কিন্তু তার কোনো সমাধান হবে না। কিন্তু যদি সেখানে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টায়, যদি তারা মনে করে যে না, আমরা অনেক বেশি সেখানে কনস্ট্রাকটিভ একটা রিলেশনে যেতে পারি নিজেদের মধ্যে, তাহলে দেখা যেতে পারে ভবিষ্যতে, কেন হবে না। প্রতিবেশী দেশ আমাদের, সেখানটা তাদের সঙ্গে যদি ভালো সম্পর্ক হয়, এই জিনিসগুলো যদি তারা বন্ধ করে, নিশ্চয়ই হতে পারে। ঠিক তাই, আমরাও চাই যে একটা সহনশীল একটা সমাধান আসুক। এই অঞ্চলে আমাদের যে শান্তি বিরাজ করছিল, সেটা কোনো একটা সন্ত্রাসী গ্রুপের মধ্য দিয়ে দুদেশের যে বৈরী অবস্থান, বা কেউ যদি কোনোভাবে পৃষ্ঠপোষকতার সাথে জড়িতও থাকে, সেটা কোনোভাবে তারা একটা কৌশলগতভাবে সেটা শেষ করবে, একটা শান্তি ফিরিয়ে আনবে, যুদ্ধের অবসান হবে, সেইটা আসলে আশা করতেই পারি আমরা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, সেই সঙ্গে ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত ছিলেন পররাষ্ট্র বিশেষজ্ঞ প্রণয় শর্মা দা।